হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের মৌমিতা আন্টি। আচ্ছা, আজকে আমরা শুরু করব ব্যাকরণের তৃতীয় অধ্যায়, নানা রকম শব্দ। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। শব্দ কি তোমরা জানো? বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি যা নির্দিষ্ট অর্থ থাকে, যা বাক্যে ব্যবহৃত হয় তাকে শব্দ। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে, এখানে আগে জানতে হবে বর্ণ কি। বর্ণ হচ্ছে অ আ ক খ। অ আ ক খ এগুলো যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট শব্দ তৈরি করে। কীরকম? যেমন মা, বাবা, দাদা, ভাই, গাছ, পা, টেবিল, যে কোনো সেই শব্দের অর্থ আছে। এটা হচ্ছে শব্দ, মানে যার অর্থপূর্ণ। যেগুলো অর্থপূর্ণ নয়, যেমন ধরো আমি নিলাম ক খ বা ক ম, তাহলে এগুলোর তো কোনো অর্থ হবে না, তাহলে এগুলোকে শব্দ বলা যাবে না, এই পদগুলোকে শব্দ বলা যাবে। যেমন বাড়ি, পাখি, হাত, পা, মা, গায়ক, মৃগ, মৃন্ময় ইত্যাদি, এগুলো হচ্ছে শব্দ। এগুলির প্রত্যেকটি বর্ণ দিয়ে তৈরি এবং প্রত্যেকটি নির্দিষ্ট অর্থ আছে। আচ্ছা, এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। যেমন কি? যেমন ধরো যদি বলি বাড়িতে কে কে আছেন, তাহলে বাড়িতে তে হচ্ছে বিভক্তি। বাড়ি কে কে আছেন, তাহলে কথাটা তো হবে না, বাক্যটা অর্থপূর্ণ হবে না। বিভক্তি দিয়ে বাক্যটা অর্থপূর্ণ হবে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। আচ্ছা, এখানে বলে রাখি বিভক্তি কি যদি তোমরা বলো, তাহলে বিভক্তি হলো এক প্রকার গুচ্ছ বর্ণ যারা বাক্যাস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক সাধন করতে যুক্ত হয়েছে। যেমন কি? বাড়িতে কে কে আছেন, একটা শব্দ দেখো বাড়িতে, তে বিভক্তি হয়েছে, কে কে আছেন একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক ঘটাচ্ছে। আচ্ছা, এখানে পদ নয়, আমরা আলোচনা করব শব্দ। তাহলে চলো শব্দ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে কয়েকটি শব্দ ও তাদের অর্থের দিকে আমরা দেখি কি বলেছে। যেমন স্মরণীয়, হরি, পঙ্কজ, এই তিনটি শব্দকে নিয়ে এখানে আলোচনা করা আছে। চলো আমরাও আলোচনা করি। প্রথম হচ্ছে স্মরণীয়। স্মরণীয়র অর্থ কি? মানে স্মৃতি, মানে মনে রাখা যুক্ত অনিয়, অর্থাৎ যা মনে রাখা হয়। শব্দটির প্রকৃত প্রত্যয়জাত অর্থই এর অর্থ হিসাবে স্বীকৃত। মানে কি? মানে স্মরণীয় বলতে যেটা আসল অর্থ, যা মনে রাখার মতো, এটা আসল অর্থ যেটা, সেটাই এটা স্বীকৃত হয়েছে। হরিণ। হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলো যে হরণ করে, কিন্তু সেই অর্থে আমরা হরিণ শব্দটি ব্যবহার করি না। করি কি? যে হরণ করে, আমরা তো হরিণ বলতে একটি বিশেষ প্রাণীকে বোঝাই, তাই তো? কিন্তু সেই অর্থে আমরা হরিণকে ব্যবহার করি না। হরিণ বলতে একটি বিশেষ প্রাণীকেই বোঝায়, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এই অর্থের কোনো যোগ নেই। মানে হরিণ বলতে কি বোঝাচ্ছে? যা হরণ করা হচ্ছে, যে হরণ করছে তাকে বলছে হরিণ, কিন্তু আদতে আমরা হরিণ বলছি একটা পশুকে। আচ্ছা, এই ধরনের বাক্যগুলোর সঙ্গে তোমরা আগেই পরিচিত হয়েছো, ক্লাস 6-এ আছে এই ধরনের শব্দ। আচ্ছা চলো আরেকটা আছে, আরেকটা হচ্ছে পঙ্কজ। পঙ্কজ হচ্ছে কি? পঙ্কে জন্মায় যা। আমরা যদি বলি পঙ্কজ,
পঙ্কে জন্মে যায়। অথচ পঙ্কজ বলতে আমরা কি বুঝি? পদ্মকে বুঝি। কিন্তু পদ্ম যেমন পাকে জন্মায়, তেমনি শ্যাওলা, কেঁচো, পাকাল এগুলোও পাকে জন্মায়। কিন্তু পঙ্কজ বলতে এগুলোকে বুঝি না, আমরা পদ্মকেই বুঝি। তাহলে এক্ষেত্রে পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয় অর্থের সঙ্গে প্রচলিত অর্থের যোগ আছে, কিন্তু এগুলি সম্ভাব্য অর্থের ক্ষেত্রে একটি অর্থই প্রচলিত হয়। অর্থের এই বৈচিত্র্য দিক থেকেই শব্দের অর্থগত শ্রেণী বিভক্তি করা হয়েছে। মানে এই যে অর্থের মানে শব্দের যে এক একটা শব্দের যে এক একটা অর্থ, সেই হিসাবে শব্দের শ্রেণী বিভাগ করা হয়েছে। নাহলে তো সবই একই ধরনের শব্দ হতো। তাহলে শব্দের শ্রেণী বিভাগ কিভাবে করা হবে? তার অর্থ দেখে। যেমন কিছু শব্দের অর্থ হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ, আর তার শব্দ সেই তার মানে কি বলবো, মানে প্রকৃত প্রত্যয়জাত অর্থ একই। আবার অনেক সময় কিছুটা মিল আছে, আবার কিছুটা নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই মিল। তাহলে দেখো যে অর্থের বৈচিত্র্য দিকে থেকে শব্দের অর্থগত শ্রেণী বিভাগ করা হচ্ছে। এর একটা প্রথম উদাহরণ কি? আচ্ছা, প্রথম উদাহরণ হচ্ছে স্মরণীয় আর গায়ক। আচ্ছা, যৌগিক শব্দ, এখান থেকে কি আসছে? যে শব্দের যে অর্থের জন্য যে বিভাগটা হচ্ছে, তার প্রথম হচ্ছে যৌগিক শব্দ। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন স্মরণীয়। কেন? কারণ স্মরণীয়র অর্থ প্রকৃত যে অর্থ একই। দেখো ভালো করে এটা মনে রাখবে, যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকেই বলে যৌগিক শব্দ। যেমন কি? যেমন স্মরণীয়, মানে যাকে স্মরণ করা হয় সেই হচ্ছে স্মরণীয়। গায়ক, যে গান করে, গায়ক। এটা আলাদা আর কোনো অর্থ হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে রূঢ় শব্দ। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃত প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে। মানে প্রচলিত অর্থের সাথে এর মানে প্রাকৃতিক প্রত্যয়জাত অর্থ এক নয়। যেমন হরিণ, যে হরণ করে সে হরিণ। মণ্ডপ, মণ্ডে থাকে যায়। তাহলে মণ্ডপ হলো, মণ্ডপ কাকে বলে? মানে দালান যুক্ত, স্তম্ভযুক্ত দালান, স্তম্ভযুক্ত দালান। কিন্তু আমরা মণ্ডপ বলতে কি বোঝাই? মণ্ডপ মানে আমরা প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে আসি, বা বারোয়ারি ঘর, এটাকেই আমরা মণ্ডপ বলে থাকি। আচ্ছা, এখানে মণ্ডপ কাকে বলে? মণ্ডপ বলতে আমরা সাধারণত প্যান্ডেলকে বুঝি, বা বারোয়ারি ঘর যেখানে পুজো হয়। কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপ মানে হচ্ছে স্তম্ভযুক্ত দালান। তাহলে এখানে যে প্রচলিত অর্থ তার সাথে ব্যুৎপত্তিগত অর্থ এক নয়। প্রচলিত অর্থ কি? মণ্ডপ মানে হচ্ছে প্যান্ডেল। আর ব্যুৎপত্তিগত অর্থ কি? যে স্তম্ভযুক্ত দালান। তেমনি প্রবীণ যেটা প্রচলিত অর্থে সেটা হচ্ছে বয়স্ক মানুষ। কিন্তু প্রবীণ বলতে ব্যুৎপত্তিগত অর্থ কি? যে যিনি সুদক্ষ বীণা বাদক। তাহলে এক হল না। আচ্ছা, এবার দেখো, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও, কিরকম হলো? যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থ বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে। মানে কি হচ্ছে? মানে যেমন প্রচলিত অর্থর সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের একটা যোগ আছে। যেমন হচ্ছে পঙ্কজ মানে তো পাকে জন্মায়। তাহলে কি পদ্ম তো পাকেই জন্মায়।
অর্থ আছে। যেমন বাঁশি, বাঁশি মানে কি, মানে বাঁশ থেকে তৈরি এমন কিছু জিনিস, তা বাঁশেরই তৈরি বাঁশি। মানে বাঁশি যেমন দেখো বাঁশ থেকেই তৈরি হয়, কিন্তু বাঁশ থেকে তো কাগজও তৈরি হয় বা বেতের অনেক জিনিস তৈরি হয়, কিন্তু তা হলেও বাঁশিটা বাদ্যযন্ত্র হিসাবে আমরা ব্যবহার করি। প্রচলিত অর্থ কি? বাদ্যযন্ত্র। তাহলে আজ এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা বাকিটা পড়ব। আমার পড়া কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার